কেমিক্যাল বন্ডিং। দেখ লাস্ট চ্যাপ্টার লাস্ট লেকচারে আমরা পুরোপুরি অ্যাটমিক স্ট্রাকচার শেষ করে ফেলেছিলাম। আজকে আমাদের হবে কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং একদম বেসিক থেকে শিখবো। কেমিক্যাল বন্ডিং ব্যাপারটা কি, এবার অ্যাটম তো তৈরি হয়ে গেল, এবার ধরে নে আমরা যে জলটা পাই লিকুইড, এবার একটা H2O ওয়াটার, এই ওয়াটারের সাইজ কি খুব ছোট, বহুত ছোট। তাহলে লিকুইডে কি আছে, অনেকগুলো ওয়াটার আছে, তার মানে একটা ওয়াটারের সাইডে আর একটা ওয়াটার আছে। আর এদের মাঝে যদি কোনো না বন্ড থাকে তাহলে লিকুইড ফেজে থাকবে না, গ্যাসে উড়ে যাবে, তাই না? তার মানে একটা ওয়াটারের সঙ্গে আর একটা ওয়াটারের কোনো না কোনো বন্ড আছে। এই যে বন্ডটা আছে একটা ওয়াটার মলিকুলের সঙ্গে আর একটা ওয়াটার মলিকুল, এই বন্ডটাকে আমরা কি বলবো, ইন্টার অ্যাটমিক। এই বন্ডটার নাম হচ্ছে ইন্টার অ্যাটমিক। এবার ওই যে ওয়াটারটা আছে, ওয়াটার তো আবার একটা অক্সিজেনের সঙ্গে আছে না, এই যে হাইড্রোজেন আছে, এই যে অক্সিজেন আছে, এই যে অক্সিজেনের লোন পেয়ার। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে একটা বন্ড রয়েছে, এখানেও একটা, তো এই বন্ডটাকে কি বলবো, ইন্ট্রা অ্যাটমিক বন্ড। তো কেমিক্যাল বন্ডিং স্টার্ট হওয়ার আগে আমাদের আগে কী করে নিতে হবে, এই দুটো পার্টে ডিভাইড করে নিতে হবে। কেমিক্যাল বন্ডিং নাম্বার 1 ইন্টার অ্যাটমিক and number 2 intra atomic। এবার ইন্টার অ্যাটমিকের দু টাইপের বন্ড থাকবে, একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ড, ভ্যান ডার ওয়ালস বন্ড। এর পুরো ডিটেলস ডিসকাশন চলবে, আর আমরা আগে ক্লাসিফিকেশনগুলো করে নেই। ওকে, তো ভ্যান ডার ওয়ালস বন্ড, আর এই যে ওয়াটারের যে একটা এক্সাম্পল নিলাম, ওয়াটার একটা ওয়াটার আছে, তার সঙ্গে আরেকটা ওয়াটার আছে, তো এই বন্ডটা কি বন্ড, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। এটা কি বন্ড, হাইড্রোজেন বন্ড। এটা কি ব্যাপারটা কি, এই ওয়াটার মলিকুল, এবার হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটিটা কি, ইলেকট্রোনেগেটিভিটি মানে কি, ইলেকট্রনকে টানার ক্ষমতা। অক্সিজেনের জেডের ভ্যালু বেশি, অক্সিজেনের জেডের ভ্যালু কত বল, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, 8টা আছে। হাইড্রোজেনের কটা, একটা, তাহলে কার জেডের ভ্যালু বেশি, অক্সিজেনের। তার মানে অক্সিজেন কি করবে, হাইড্রোজেনের ইলেকট্রনের বা ক্লাউডটাকে টেনে নেওয়ার ক্ষমতা অক্সিজেনের বেশি হয়। তাহলে ইলেকট্রন যদি অক্সিজেনের উপর চলে যায় তাহলে মাইনাস ডেল্টা হয়ে যাবে, আর হাইড্রোজেনে কি হয়ে যাবে, প্লাস ডেল্টা। তো সিমিলারলি সাইডে আর একটা ওয়াটার পার্টিকেল, হাইড্রোজেনের উপরে কি হবে, প্লাস ডেল্টা, আর এটা মাইনাস ডেল্টা। ওকে, তুই একটু অন করে রাখিস তো হোয়াটসঅ্যাপটা, কেউ যদি বলে অ্যাডমিট করতে আমাকে জানাবি। তো এবার দেখ হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে একটা বন্ড তৈরি হচ্ছে, কেন, কারণ মাইনাস প্লাস, এই যে বন্ডটা দেখতে পাচ্ছিস হাইড্রোজেন আর অক্সিজেনের মাধ্যমে প্লাস আর মাইনাসের মধ্যে, এই বন্ডটাকে কি বলে, হাইড্রোজেন বন্ড। আর ভ্যান ডার ওয়ালস বন্ড আমরা ডিসকাস করবো, ভ্যান ডার ওয়ালস বন্ডে একটু ডিটেলস আছে। ভ্যান ডার ওয়ালস বন্ড কোথায় হয় আমরা দেখে নিই, ধরে নে হাইড্রোজেন গ্যাস আর পাশে আর একটা হাইড্রোজেন গ্যাস আছে, তাহলে হাইড্রোজেনের মধ্যে তো ইলেকট্রোনেগেটিভিটি কোনো ডিফারেন্স নেই, তার মানে এখানে তো হাইড্রোজেন বন্ড হবে না বা হাইড্রোজেনই নেই। তো এখানে যে বন্ডটা হয় সেটা হয় ভ্যান ডার ওয়ালস বন্ড, লাইক ক্লোরিন। তো 90% কেসে গ্যাসের মধ্যে যে বন্ডটা থাকে, একটা গ্যাস মলিকুল আর একটা গ্যাস মলিকুলকে অ্যাট্রাকশন করে, সেটাকে আমরা বলি ভ্যান ডার ওয়ালস বন্ড। পুরো ডিটেলস ডিসকাশন হবে লাস্টের দিকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিসকাশন হবে। এবার তার আগে আমরা ইন্ট্রা অ্যাটমিকটাকে আলাদা আলাদা করে নিই। ইন্ট্রা অ্যাটমিকের ফার্স্ট পার্ট আছে আয়নিক বন্ড। হালকা করে একটা এক্সাম্পল দিয়ে দিই, ধরে নে Na+ আর Cl-, Na+ আর Cl-, Na+ কী করে হবে, সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 11টা থাকে, তো 1s2 2s2 2p6 3s1। তাহলে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে সোডিয়াম প্লাস হয়ে গেল, প্লাস 1 ইলেকট্রন, তাহলে এটা কী হয়ে গেল 1s2 2s2 2p6। তাহলে Na+টা কি একদম স্টেবল হয়ে গেল, নিয়নের স্ট্রাকচার। এবার যদি সোডিয়াম প্লাস স্টেবল হয়ে যায়, ও আর কিছু চাইছে না, না ইলেকট্রন লাগবে না ইলেকট্রন দেবে। কারো কোনো ডাউট হলে আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবি।
ওকে, সবার মিউট করা নেই, ঠিক আছে? যে কেউ ডাউট জিজ্ঞেস করতে পারবি মাইক অন করে। এবার দেখ এই সোডিয়াম প্লাস, সিমিলারলি আর একটা কে আছে ক্লোরিন প্লাস। ক্লোরিন কি হয়েছে? ক্লোরিন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। এই যদি একটা ইলেকট্রন খেয়ে নেয় তাহলে কীরকম কনফিগারেশন হবে? Cl মাইনাসের 1s2 2s2 2p6 3s2 3p6। বাবা, এটাও তো স্টেবল একটা কনফিগারেশন। ওকে, তাহলে এটা যদি স্টেবল কনফিগারেশন হয়, Na প্লাস আর Cl মাইনাস না ওকে ইলেকট্রন লাগবে না দেবে, ও চুপচাপ বসে আছে। বাট একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ কি হয়? একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ যদি সাইড বাই সাইড রেখে নিস, এটা কি হবে? অ্যাট্রাক্টেড হবে। তো অ্যাট্রাক্টেড হয়ে কি হয়ে যাবে? পাশাপাশি চলে আসবে। ওকে, প্লাস কিউ আর মাইনাস কিউ কি হয়ে গেল? এর পাশাপাশি চলে গেলো সাইড বাই সাইড। এই যে সাইড বাই সাইড চলে এসছে, এটা কি বলা হয়? আয়নিক বন্ড। মানে আগে আয়ন তৈরি হবে, তারপর অ্যাট্রাকশন তৈরি হবে। তো এই অ্যাট্রাকশনটাকে কি বলা হয়? কি ফোর্স? এই অ্যাট্রাকশন ফোর্সটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো এর জন্য অনেকে আয়নিক বন্ডটাকে কোনো বন্ডই বলে না, কারণ এটা একটা ফোর্স। দ্য ফোর্সের জন্য Na প্লাস Cl মাইনাস রয়েছে। আর নাম্বার 2 মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড। আর নাম্বার 3 কোঅর্ডিনেট বন্ড। কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড, এগুলো আমরা সেপারেট নেক্সট পেজে ডিসকাস করব, কারণ এটা একটু লেন্দি ডিসকাশন চলবে। এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে জিজ্ঞেস করতে পারিস। নেক্সট, কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড একদম বেসিক থেকে শুরু করব। যেমন একটা কম্পাউন্ড সবাই জানিস HCl। HCl কি একটা অ্যাসিড। তো হাইড্রোজেনের কেসটা দেখ, হাইড্রোজেনে কে আছে? এর পাশে একটা ইলেকট্রন আছে, সাইডে আছে আমাদের ক্লোরিন। তো ক্লোরিনের কটা ইলেকট্রন আউটার অরবিটে? 3s2 3p5, তার মানে টোটাল 7খানা ইলেকট্রন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, আর একটা আছে 7টা। এবার ভালো করে বুঝবি কোভ্যালেন্ট বন্ড কীভাবে হয়, ওটাকে বন্ড কেন বলি। এই যে ইলেকট্রনটা আছে হাইড্রোজেনের ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা কি করবে? এর আর একটা ইলেকট্রন দরকার, ক্লোরিনের একটা ইলেকট্রন দরকার। তো এই ইলেকট্রনটা এই ক্লোরিনের চারপাশ দিয়ে ঘুরে 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 হাইড্রোজেনের চারপাশে ঘুরে আসবে। তার মানে কি হলো? হাইড্রোজেনের ইলেকট্রনটা ক্লোরিনের চারপাশে ঘুরলো, হাইড্রোজেনের চারপাশে ঘুরলো, তাহলে শেয়ার হলো। সিমিলারলি ওর পাশে আর একটা বসে থাকা ক্লোরিনের ইলেকট্রন, ও বলবে আমিও ঘুরবো। ও হাইড্রোজেনের চারপাশ দিয়ে ঘুরলো, আবার ক্লোরিনের চারপাশ দিয়ে ঘুরে এলো। তার মানে এই দুটো ইলেকট্রন, এই ইলেকট্রন আর এই ইলেকট্রন, এই দুজন ইলেকট্রন কী করলো? শেয়ার করলো। তো এর জন্য আমরা এরকম লিখি H বন্ড Cl, আর এখানে একটা হাইড্রোজেনের, এখানে একটা ক্লোরিনের। তো এবার দেখ হাইড্রোজেনের কাছে কটা ইলেকট্রন? দুটো ছিল, একটা বাট ক্লোরিনও শেয়ার করে নিল, তার মানে হাইড্রোজেনের দুটো ইলেকট্রন হয়ে গেল। এবার লাস্ট ক্লাসে অ্যাটমিক স্ট্রাকচারে বলেছিলাম একটা যদি ইলেকট্রন থাকে, ধরে নে 1s1, তার মানে এরকম হবে ক্লকওয়াইজ। আর ক্লকওয়াইজ ইলেকট্রন ঘোরা মানে কি? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ম্যাগনেটিক ফিল্ডটা কীরকম হয়? নর্থ টু সাউথ। ওকে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তো ইলেকট্রন ঘোরার জন্য, যেরকম আর্থ ঘোরার জন্য হয়। আর দুটো ইলেকট্রন চলে আসলে কি হয়? ওটাকে নালিফাই করে দেয়, কারণ এটা উল্টো দিকে ঘোরে। তো এটা যদি 1s2 হয়ে যায়, তার মানে এটা কি? অন্যরকম ম্যাগনেটিক ফিল্ড। তাহলে একটা প্লাস ম্যাগনেটিক ফিল্ড আর একটা মাইনাস ম্যাগনেটিক ফিল্ড। তো নেট ম্যাগনেটিক ফিল্ড কী হয়ে গেল? দুটো ইলেকট্রন আসার পর 0 হয়ে গেল। তাহলে এটা কি হবে? স্টেবল, হাইলি স্টেবল। ওকে, হাইলি স্টেবল। তো হাইড্রোজেন স্টেবল হয়ে গেছে। ক্লোরিনও চাইছিল আর একটা ইলেকট্রন, তার কারণ হচ্ছে ক্লোরিনের কী হয়েছিল? একটা ঘর ফাঁকা ছিল। ওই যে 3p5 আছে না, তো 3p5 হুন্স রুল অনুযায়ী কীভাবে ভরবো বল? প্রথম একটা একটা করে ঘুরবে হুন্স রুল অনুযায়ী, তারপর আরও আছে দুটো, এই দুটো ভরে গেল। আর এখানে যে আর একটা ইলেকট্রন হবে সেটাকে হাইড্রোজেনে। তো এটা কী হয়ে গেলো? 3p6 হয়ে গেল। তো 3p6 হয়ে গেলে প্রত্যেকটা অরবিটাল কী হয়ে গেলো? ফুলফিল হয়ে গেল। ম্যাগনেটিক ফিল্ড নেট ম্যাগনেটিক ফিল্ড 0, তো স্টেবল হয়ে যাবে। তো এই Cl এর জন্য অন্য কারোর সঙ্গে রিঅ্যাক্ট করবে না। এই Cl স্টেবল হয়ে গেছে। এই যে বন্ডটা, এই বন্ডটাকে কী বলবো? কোভ্যালেন্ট বন্ড। ইন কেস অফ কোভ্যালেন্ট বন্ড, ইলেকট্রন
of both atom share each other. এবার এই যে শেয়ার, এই ওয়ার্ডটা বইতেও লেখা থাকবে, বাট ওই জিনিসটা লেখা থাকবে না। শেয়ার মানে কি? শেয়ার মানে ঘুরতে পারবে, রোটেট each other axis with center. সেন্টারে কাকে রেখে ঘুরবে? ওকে, সেন্টারকে পুরোহিতকে রেখে ঘুরবে না, সেন্টারকে নিউক্লিয়াসকে রেখে ঘুরবে। ইন্ডিভিজুয়াল প্রত্যেকের নিউক্লিয়াস আছে, হাইড্রোজেনের নিউক্লিয়াস, সিমিলারলি ক্লোরিনের নিউক্লিয়াস। এই হয়ে গেল কোভ্যালেন্ট বন্ড। নেক্সট আমরা কোঅর্ডিনেট বন্ড দিল। নেক্সট পেজ, কোঅর্ডিনেট বন্ড। এটা খুব ইন্টারেস্টিং। একটা এক্সাম্পল নিচ্ছি, যার নাম হচ্ছে NH3 অ্যামোনিয়া। নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন, কেউ বল। নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন, নাইট্রোজেনে কতগুলো ইলেকট্রন থাকে? আগের লেকচারগুলো ইউটিউব দেখে দেখে নিস, অ্যাটম স্ট্রাকচারে 3টে লেকচার আছে, দেখে নিবি। নাইট্রোজেনের ইলেকট্রন কটা আছে? 7টা, তাই তো? তো 7টা যদি থাকে তাহলে কী হবে? 1s2, 2s2, 2p3। ওকে, তো আউটার অরবিট কোনটা? এটা হচ্ছে আউটার অরবিট। n = 2 কি? আউটার অরবিট। দেখ এবার P3, পি এর ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা দেখি, তো পিতে কটা ইলেকট্রন? 3টে। হুনস রুল অনুযায়ী কী হবে? সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল। তাহলে প্রত্যেকটা অরবিটাল কি স্টেবল? না। তো আমার মার্কেটে কটা হাইড্রোজেন আছে? 3টে হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s1 1s1 1s1। তার মানে এখানেও একটা ইলেকট্রন আছে, এখানেও একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। তো এরা কি করবে? নিজেদের মধ্যে বন্ড করে নেবে, শেয়ার করে নেবে। কি করবে? শেয়ার করে নেবে। তো তার জন্য কি তৈরি হলো? NH3 তৈরি হলো। আর ওই যে দুটো ইলেকট্রন ছিল 2s2 পড়ে, সেটা পড়েই থাকবে সাইডে। হ্যাঁ, এই যে দুটো ইলেকট্রন পড়ে যাচ্ছে, এটা কার ইলেকট্রন? এটা হচ্ছে নাইট্রোজেনে। তো নাইট্রোজেনে কোন অরবিটের ইলেকট্রন? 2s এর ইলেকট্রন। ওকে, এবার এটা হচ্ছে গেল কি কোভ্যালেন্ট ব্যাপার। এই যে হাইড্রোজেন হলো, এটা স্ট্রাকচার যদি দেখায়, এই যে হচ্ছে নাইট্রোজেন, এর উপরে দুটো লোন পেয়ার আছে, লোন পেয়ার কীরকম দেখায়, আর এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আর এখানে হাইড্রোজেন। এই একটা দাগ দিয়ে যেটা দেখাচ্ছে, এখানে কি হচ্ছে? ইলেকট্রন শেয়ার হচ্ছে। এবার মার্কেটে কোথার থেকে একটা H+ চলে এলো, অ্যাসিড মিডিয়াম মানে H+। মানে কি? হাইড্রোজেন মানে 1s1, মানে একটা অরবিটে একটা ইলেকট্রন আছে। ও H+ মানে কি? 1s0, মানে ফাঁকা আছে। তো ফাঁকা যদি থাকে তাহলে এ কি? এ দুখানা ইলেকট্রন নিতে পারবে তো? তো NH3 কি করলো? NH3 এই যে দুটো ইলেকট্রন ছিল, এই দুটো ইলেকট্রন কাকে দিয়ে দিল? এবার হাইড্রোজেনকে পুরোপুরি দিয়ে দেবে না, কিভাবে দেবে? ওই যে আগের মতো শেয়ার করবে। মানে এই দুটো ইলেকট্রনটাকে আমরা এইভাবে দেখাই, এই যে দুটো ইলেকট্রন আছে, যে H+ চলে গেল। H+ চলে যাওয়ার পর আমরা এটাকে লিখে এইভাবে NH4, নাইট্রোজেনের মাথায় প্লাস। কেন? কারণ নাইট্রোজেনের কাছ থেকে যাচ্ছে বলে নিজে পজিটিভ হয়ে যাবে। তো এই দুটো ইলেকট্রন এইভাবে যাচ্ছে, ফিলিংসটা কি? এই ফিলিংসটা হচ্ছে এই দুটো ইলেকট্রন H+ বলে একটা নিউক্লিয়াসের চারপাশ দিয়ে ঘুরে চলে আসছে। এই দুটো ইলেকট্রন কি করছে? ঘুরে আবার নাইট্রোজেনের কাছেও ঘুরছে। ওকে, সেম আগের মতো দুটো ইলেকট্রন কী করলো? নাইট্রোজেনের চারপাশে ঘুরছে, প্লাস হাইড্রোজেনের চারপাশে ঘুরছে। ওকে, এ হয়ে গেল কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ডে কী হবে? ইম্পর্টেন্ট পয়েন্ট, সেন্ট্রাল অ্যাটম শেয়ার 2 ইলেকট্রন, 2 ইলেকট্রন ডেফিসিয়েন্ট অ্যাটম। ওকে, শেয়ার করবে। আমি কিন্তু বলিনি দিয়ে দিচ্ছে, শেয়ার করছে। এটা যদি হয় তাহলে আমরা কি বলবো? কোঅর্ডিনেট বন্ড। তাহলে কি কি পেলাম? ভ্যান ডার ওয়েলস বন্ড, হাইড্রোজেন বন্ড, যেটা তো আলাদা, ওটা একদম লাস্টে ডিসকাস করবো। তারপর আয়নিক বন্ড পড়লাম, কোভ্যালেন্ট বন্ড, আর হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। এটা কি হলো? উপর দিয়ে একটা চর্চা, জিনিসটা কি, আমাদের চ্যাপ্টার কি হবে। তো আমরা সবার ফার্স্টে কি করবো? আয়নিক বন্ড নিয়ে ডিটেলস অ্যানালাইসিস করব।
আর এখানে আর একটা অ্যাড করে দেয় কোঅর্ডিনেট বন্ডের নিচে নাম্বার 4, সেটা হচ্ছে এটা অ্যাড করে দেয়, তাহলে সব শেষ হয়ে যাবে। মেটালিক, পৃথিবীতে এই 4টে রকমেরই ইন্ট্রাঅ্যাটমিক বন্ড হয়। মেটালিক বন্ড, মেটালিক বন্ডটা আমরা দেখাচ্ছি। আমাদের সবকটা বন্ড ডিসকাস হয়েছে, শুধু মেটালিক বাদে। এবার কপার ওয়্যার আছে না, কপার ওয়্যার তো একটা মেটাল। তো কপার ওয়্যার এসে বলছে আমি যে স্টেবল, তো সেটা তো কেউ ডিসকাস করো। তখন 3টে বন্ডের কাছে গিয়ে বললো তুই কি একে বলতে পারবি কেন হচ্ছে? তো কেউ বলতে পারছে না, তার জন্য আলাদা করে আমরা মেটালিক বন্ড পড়ি মানে হালকা একটা কোশ্চেন রয়েছে, শুধু বুঝে নে ব্যাপারটা কি। মেটালিক বন্ড, এটা একটা কপার ওয়্যার আছে। এবার কপারের জেডের ভ্যালু কত? অ্যাটমিক নাম্বার 29। 29 এর ইলেকট্রনিক কনফিগারেশন বলতে থাক। ফোর এস টু 3d9। এটা এক্স্যাক্টলি কনফিগারেশন না, এখানে কি হয় 3d10 হলে স্টেবল হয়, হাইলি স্টেবল, তার জন্য 4s থেকে একটা ইলেকট্রন চলে যায়, তো 4s1 3d10। তার মানে যতগুলো কপার মেটেরিয়াল আছে, এই যে কপার, ছোট্ট কপার, এই সাইডে আর একটা কপার আছে, এখানে আর একটা কপার, নিচে কপার। এবার এই কপারটা আউটার অরবিটে, একদম আউটার অরবিটে, 4s1টা কি সবচেয়ে আউটার অরবিট, এখানে একটা কপার আছে, এখানে একটা আউটার অরবিট। আর প্রত্যেকটার জেড ভ্যালু এনাফ, মানে জেড ভ্যালু 29। জেড ভ্যালু 29 মানে কি? নাম্বার অফ প্রোটন অলসো, নাম্বার অফ প্রোটন অলসো। নাম্বার অফ প্রোটন মানে কি? পজিটিভ চার্জ। তার মানে এই কপারে কে আছে? পজিটিভ চার্জ আছে। ধরে নিই এটা একটা কপার, তো কপারের সেন্টারে কে আছে? অনেক পজিটিভ চার্জ আছে। কতগুলো? 29। ও কি করবে? পাশের একটা ইলেকট্রনকে টানবে, এই যে পাশে যে ইলেকট্রনটা আছে এটাকে টানবে। তো মানে এইভাবে ইলেকট্রনগুলো কী হবে? ক্লাউডনেস শিফট হবে, মানে এই ইলেকট্রনের সঙ্গে এর একটা অ্যাট্রাকশন ফোর্স থাকবে, তাই না? ওই ক্লাউডনেসটাকে টেনে আনবে। সিমিলারলি পাশে আর একটা কপার আছে, ওখানে এই পাশের কপারটা টানবে, এইভাবে এরা কি হয়? স্টেবল থাকে কপার। নাহলে কপার তো তুই মার্কেটে কি দেখিস? গ্যাস থাকে, কপার সলিড থাকে। তো সলিডের পিছনে রিজনটা কি? এরকম। ওকে, একটা ইলেকট্রনকে এতগুলো পজিটিভ চার্জ টানছে, তার জন্য কী হবে? দুটো কপারের মধ্যে ডিস্টেন্স কী হয়ে যাবে? কমে যাবে। এখানে আর একটা কপার আছে, এবার যদি এ টানে, দড়ি ধরে মারো টান, কপার হবে খান খান। তো কপার সামনাসামনি চলে এলো, তো এই একটা কপার, তোর পাশাপাশি আর একটা কপার। ওকে, এইভাবে সলিডিটি তৈরি হয়, যেটা সিলেবাসে নেই মেটালিক বন্ড। তো আমরা ডাইরেক্ট আয়নিক বন্ডের ডিসকাশন করব। এবার কেমিক্যাল বন্ডিংয়ের পিছনে দুটো থিওরি আছে, একটা হচ্ছে ওল্ড থিওরি। ওল্ড থিওরি কি বলছে? ওল্ড থিওরি অনুযায়ী অ্যাটমের যদি অক্টেট ফিল থাকে, তাহলে কী হবে? ওটা হাইলি স্টেবল হবে। ওই যে আমি এতক্ষণ যা বললাম, এই যে HCl বললাম, ওখানে কি দেখছিলাম? ওর হচ্ছে অক্টেট ফিল হচ্ছে। এবার অক্টেট ফিল হলে কী হবে? নোবেল গ্যাস এলিমেন্ট। এটা কি ছিল? ওল্ড থিওরি ছিল, নোবেল গ্যাস কনফিগারেশন। নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে গেলে স্টেবল হয়ে যাবে। যেরকম ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাসটা কোন নোবেল গ্যাসের সঙ্গে একদম সেম ছিল? ইলেকট্রন নিচ্ছে নিয়ন আর্গন, আর্গনের সঙ্গে ছিল। হাইড্রোজেন কার সঙ্গে ছিল? ওকে, এটা হচ্ছে সিম্পল ক্লোরিন। ক্লোরিন মাইনাস, হাইড্রোজেনটা বাদ দিয়ে দেয়, আগে সোডিয়াম প্লাসটা লেখ। তো সোডিয়াম প্লাসটা কার সঙ্গে ছিল? NaCl করেছিলাম। সোডিয়াম থেকে একটা ইলেকট্রন গেল, আর্গনের উপরে কে আছে? আর্গনের উপরে কে আছে? হিলিয়াম। বল। নিয়ন, নিয়ন। হ্যাঁ, তো নিয়ন। আরে কে অনলাইনে কে বলছিস? কিছু বলছিস? ঠিক আছে, নিয়ন। ওকে, তো এগুলো কি নোবেল গ্যাস কনফিগারেশন। তাহলে কি হয়ে যাবে? বন্ড তৈরি করবে, এটাই ওল্ড থিওরি বলছে। এটা তো আমরা এতক্ষণ ডিসকাস করলাম। আর হচ্ছে নিউ থিওরি, কোভ্যালেন্ট বন্ডও আমরা সেম দেখেছি। H+ এই হাইড্রোজেন Cl, হাইড্রোজেনে কটা ইলেকট্রন পাচ্ছে? দুটো। আর এ কটা ইলেকট্রন পাচ্ছে? ক্লোরিনের যেটা দরকার, টোটাল 8টা ফুলফিল হয়ে যায়। ওকে, এ কী হচ্ছে? আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন মেনটেন করছে, এই হিলিয়ামের। এটা গেল ওল্ড থিওরি। আমরা নেক্সট পেজে পড়ব নিউ থিওরি। নিউ থিওরি
of chemical bonding. নিউ থিওরি অফ কেমিক্যাল বন্ডিং। একটা জিনিস বোঝ, এই একটা নিউক্লিয়াস আছে, পাশে আর একটা নিউক্লিয়াস আছে, তার চারপাশে ইলেকট্রন আছে, এরও চারপাশে ইলেকট্রন আছে। তো ফার্স্ট অফ অল এর নাম দিয়ে দিলাম এ, এর নাম দিয়ে দিলাম বি। তো এ আর বি এর মধ্যে ইলেকট্রন অফ এ অ্যান্ড ইলেকট্রন অফ বি এর মধ্যে কি তৈরি হবে? অ্যাট্রাকশন না রিপালশন? ইলেকট্রন ইলেকট্রন রিপালশন। সিমিলারলি নিউক্লিয়াসে কে আছে? পজিটিভ চার্জ। নিউক্লিয়াস অফ এ, নিউক্লিয়াস অফ বি, এর জন্য কি তৈরি হবে? রিপালশন। তাহলে এই রিপালশনের জন্য অ্যাটমগুলো কি হতে চাইছে? দূরে সরে যেতে চাইছে, সেপারেট হতে চাইছে। আর অ্যাট্রাকশন কে আছে? নিউক্লিয়াস অফ এ এর সঙ্গে ইলেকট্রন অফ বি, নিউক্লিয়াস অফ বি এর সঙ্গে ইলেকট্রনস অফ এ, এর মাঝে কি আছে? অ্যাট্রাকশন ফোর্স। এই যে অ্যাট্রাকশন ফোর্স আছে, এর জন্য কি হবে? অ্যাটমগুলো কাছাকাছি আসতে চাইবে, আর যত কাছাকাছি আসতে যাবে মানে অ্যাপ্রোচ ইচ আদার। এবার অ্যাটম যত কাছাকাছি আসবে তত কি হবে? সলিড হবে, আর যত দূরে থাকবে গ্যাস হবে। তার মানে অ্যাট্রাকশন ফোর্স অফ অ্যাট্রাকশন গ্রেটার দ্যান ফোর্স অফ রিপালশন। যদি ভেরি ভেরি গ্রেটার দ্যান হয় তাহলে ওই অ্যাটম বা ওই মলিকুলটা কি হবে? সলিড হবে। এইভাবেই তো আমাদের তিনটে ফেজ তৈরি হয় পৃথিবীতে যত জিনিসগুলো আছে মেন। যদি অ্যাট্রাকশন ফোর্স বেশি হয় রিপালশন থেকে, বেশি, খুব একটা বেশি না, হালকা বেশি, তাহলে কি হবে? লিকুইড। আর লাস্ট ওয়ান, ইফ অ্যাট্রাকশন ফোর্স, এটা কীরকম বলতো? অলমোস্ট ইকুয়াল বা একটু বড় অ্যাট্রাকশন ফোর্সটা। আর এটা যদি রিপালশন ফোর্স বেশি হয়ে যায় তাহলে এটা কী তৈরি হবে? গ্যাস। আর এরপরে আর একটা জিনিস দিয়েছে, আমরা যত অ্যাটমকে কাছে আনবো তত কী হবে? রিপালশন বেড়ে যাবে কিন্তু। তার মানে ওই জিনিসটা সলিড হতে গেলে চরম লেভেলে অ্যাট্রাকশন দরকার। ওকে, সেটা আমরা নেক্সট পেজে দেখছি, একটা গ্রাফ দেখাবো। তো নিউ থিওরি যেটা বলতে চাইছে, অ্যাকর্ডিং টু কেমিক্যাল বন্ডিং নিউ থিওরি, according to chemical bonding new theory, when energy of compound is very less then chemical bonding occur। তার মানে কেমিক্যাল বন্ডিং হতে গেলে কি করতে হবে? এনার্জিকে রিলিজ করতে হবে, সো দ্যাট কম্পাউন্ডের এনার্জি মিনিমাম হয়ে যায়। ওকে, এর উপর একটা গ্রাফ তৈরি করা হয়েছে, যখন দুটো অ্যাটম বন্ড তৈরি করে, ওয়াই অ্যাক্সিসে আমরা কি রেখেছি? এনার্জি রেখেছি। এক্স অ্যাক্সিসে আমরা ডিস্টেন্স রেখেছি। ডিস্টেন্স, এবার দেখ অনেক দূরে যদি অ্যাটম থাকে, অনেক দূরে, এটা হচ্ছে আর ধরে নিলাম এক্স অ্যাক্সিসে, তো আর ইকুয়াল টু ইনফাইনাইট ধরে নেন, তাহলে একটা এনার্জি তৈরি হয়। অ্যাটমগুলো যদি ছোটাছুটি না করে তাহলে কাইনেটিক এনার্জি 0। তাহলে অনেক দূরে রয়েছে, তাহলে সেই এনার্জিটা কি থাকবে? পোটেনশিয়াল এনার্জি। কেন? কারণ পোটেনশিয়াল এনার্জি, ধরে নে এটা একটা এ মলিকুল, এটা একটা বি মলিকুল, তোদের মধ্যে ইলেকট্রনে একটা এনার্জি আছে, প্লাস নিউক্লিয়াস। তো পোটেনশিয়াল এনার্জি কি লিখিস? কে কিউ স্কোয়ার বাই আর। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রোস্ট্যাটিক্স আমরা পড়বো বা পড়েছিস 12-এ। এবার আর এর ভ্যালু যদি ইনফাইনাইট হয়ে যায় তাহলে পোটেনশিয়াল এনার্জি কী হবে? 0 হয়ে যাবে। তো পোটেনশিয়াল এনার্জি 0, এর জন্য গ্রাফটা কীরকম হয়? এখান থেকে শুরু হয়।
এবার হঠাৎ করে গ্রাফ উপরের দিকে যাচ্ছে কেন বা নেগেটিভ কেন হচ্ছে এগুলো সব ডিসকাস করব। আমাদের যে ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা পড়বো পোটেনশিয়াল এনার্জির যে ফর্মুলা আছে এখানে একটা মাইনাস হয়, পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু মাইনাস কে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই, আর যদি বিশ্বাস না হয় আমাদের কথা মনে আছে 13.6 ইলেকট্রন ভোল্ট। পোটেনশিয়াল এনার্জিটাকে সিম্পল তুই এনার্জিও ভাবতে পারিস, একটা ইলেকট্রন যখন গ্রাউন্ড স্টেটে থাকে তখন কত হয় এনার্জি, পোটেনশিয়াল এনার্জি গ্রাউন্ড স্টেটে কত হয়, বা টোটাল এনার্জি বল না, টোটাল এনার্জি গ্রাউন্ড স্টেটে কত হয়, মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। এবার যতটা ইনফাইনাইটে যাবে তত কী হয়, জিরো হয়ে যায়, মাইনাসটা কমতে থাকে। তো সিমিলারলি অ্যাটম যখন অনেক দূরে দূরে থাকে, মানে এই যে সেপারেশনটা দুটো অ্যাটমের মধ্যে, এটা যদি ইনফাইনাইট হয় তাহলে কী হবে, পোটেনশিয়াল এনার্জি জিরো হবে। এবার যত কাছে আসতে থাকবে, যখনই কাছে আনবি তখন কী করবে, ওরা এনার্জি রেডিয়েট করবে, যেরকম ইলেকট্রন করে। এটা সিলেবাসে নেই, বাট যেটুকু ইম্পর্টেন্ট সেটুকু মনে রাখ, যে এই একটা জায়গায় আসবে যেখানে দুটো অ্যাটম একটা ডিস্টেন্সে আছে, এর থেকে যদি কমাতে চাস, এই ডিস্টেন্স স্টেবল, তার মানে কেমিক্যাল বন্ডিং কোথায় হবে, এখানে হবে কেমিক্যাল বন্ডিং। মানে কেমিক্যাল বন্ডিং করতে তোর একটা দুটো অ্যাটমের মধ্যে একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে। ওকে, যদি তার থেকে কম ডিস্টেন্স করে দিই তখন কী হবে, রিপালশন ফোর্স বেড়ে যাবে। ওকে, এরপরও যদি অ্যাটমটাকে আরও কাছাকাছি আনতে চাস, মানে আরও কাছাকাছি যদি আনতে চাস, একদম গা ঘেসে ঘেসে, তখন ওরা নিজেরা রিপালশন করবে, তখন তোকে কী করতে হবে, এক্সটার্নাল এনার্জি দিতে হবে, তাই না? এবার সিস্টেমে তুই যেই এক্সটার্নাল এনার্জি দিবি তখন সিস্টেম কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, এনার্জি অ্যাড হতে থাকবে। আরও কাছাকাছি আনতে চাইলি তখন আরও তোকে এক্সটার্নাল এনার্জি বেশি দিতে হবে, বলবে না না আমি যাবো না, আর তুই বাইরে থেকে জোর জবস্তি করছিস, যা দুজনে একসঙ্গে যা, তো অ্যাট দ্য টাইম এরপর কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তো শুধু মনে রাখতে হবে এই যে গ্রাফটা যেখানে, এটা মানে কি, পি বাই ডি আর ইকুয়াল টু জিরো, তাই না? এখানে স্লোপ জিরো, তার মানে এখানে কি মিনিমাম এনার্জি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এটা হচ্ছে নিউ থিওরি, যে অ্যাটম যত স্টেবল হবে তাকে কী হতে হবে, মিনিমাম এনার্জি মেনটেন করতে হবে। এটা মিনিমাম এনার্জি তো, কারণ এটা নিচে আছে নেগেটিভ অ্যাক্সিস, তার জন্য মিনিমাম, জিরোটা মিনিমাম না, নেগেটিভ সামথিং মিনিমাম। আয়নিক বন্ড, আয়নিক বন্ড কার কার মধ্যে হয়, মেটাল অ্যান্ড নন মেটালের মধ্যে। একটা পিরিয়ডিক টেবিল, একটু পিরিয়ডিক টেবিলটা মনে রাখতে হবে। এই হচ্ছে পিরিয়ডিক টেবিল, দরকার হলে পিরিয়ডিক টেবিল সিলেবাসে নেই, দরকার হলে ভিডিও করব। পিরিয়ডিক টেবিলের এখানে কে থাকে, হাইড্রোজেন, তার নিচে লিথিয়াম, হিলিনা का रफ से फरार, हिलिना का रफ से फरार। तारपर के थाके बेटा बेरिलियम, बेटा मांगे कार स्कूटर, बाप राजी, बेटा मांगे कार स्कूटर बाप राजी, মানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টোরেন্সিয়াম, আর তারপর এটা হচ্ছে বেরিলিয়াম, আর এটা হচ্ছে বেরিয়াম। ওকে, রেডিও অ্যাক্টিভিটি মলিকুল, এই কটা মনে রাখতে হবে। এখানে কে থাকে, স্ক্যান্ডিয়াম, সোচিন, স্ক্যান্ডিয়ামের পর টাইটেনিয়াম, সোচিন তু, এটা দরকার নেই বাট রেখে দেয়, सोचिन तू विवाह कर ले मंजू, मंजू से फिर आयरन कोई नहीं कहेगा कॉपर, कोई नहीं कहेगा जानू। ओके, सोचिन तू विवाह कर ले मंजू से फिर कोई नहीं कहेगा जानू, এটা লিখে আমি সেন্ড করে দেবো সব। এসি মানে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। আর একদম লাস্টে যেটা আমি লিখতে পারিনি, ওই জায়গা ছিল না বলে, ওখানে কে শুরু হয়ে যায়, পি ব্লক এলিমেন্ট। পি ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্টে এটা যেরকম 2 আছে, এটা হচ্ছে 1 আছে, এখান থেকে 2 থেকে শুরু হয়। বেগুন, বোরন, বেগুন, গাজর, বেগুন, গাজর না, বেগুনের পর আলু, বেগুন, আলু, গাজর, ইন থলি।
बी फॉर बोरन, অ্যালুমিনিয়াম, জার্মেনিয়াম, ইন্ডিয়াম আর থেলিয়াম, এটা কি হবে থেলিয়াম। বেগুন, আলু, গাজর, ইনথলি। তারপর আছে আমাদের কার্বন, কেমিস্ট্রি, স্যার, গেট, সাম, প্রবলেম। কেমিস্ট্রি স্যার, गेट सम प्रॉब्लम, कार्बन, सिलिकॉन, जर्मेनियम, टिन, लेड या पॉलीविडियम। नेक्स्ट नया, कार्बन पर क्या है नाइट्रोजन। नया पड़ोसी आने से सब बिगड़ी, नाइट्रोजन, फॉस्फोरस, आर्सेनिक, एंटीमनी, बिस्मथ। नेक्स्ट ऑक्सीजन, उससे तेरा क्या प्रॉब्लम, ऐसा कुछ था। उससे तेरा TI होगा और लास्ट में PO, तेरा क्या प्रॉब्लम, उससे तेरा क्या प्रॉब्लम। और लास्ट फ्लोरीन, क्लोरीन, ब्रोमीन, आयोडीन। और फिर काल बाहर आई, फिर काल बाहर आई फॉर आयोडीन, आंटी। फिर काल बाहर आई आंटी। और लास्ट वन सबाई जानिस, हिलियम, नियन एर कोनो दरकार नहीं, आर्गन, क्रिप्टन, जेनन, रेडन। ओके, এটা ওই সাইডে আছে। এই মনে রাখবি লেফট টু রাইট ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজেস, লেফট টু রাইট ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজেস। আরও যে জিনিসগুলো আসবে ধীরে ধীরে আমরা বলে দেবো। তো এই জিনিসটা কেন এলো, আমাদের আয়নিক বন্ড বোঝানোর জন্য। আয়নিক বন্ডে কি আছে, মেটাল, নন মেটাল। মেটাল কোনগুলো, এইগুলো, কালারটা চেঞ্জ করে নিই। মেটাল কোনগুলো, মেনলি এই দুটো সাইডের এই কটা মেটাল, লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। তো মেটাল লাইক সোডিয়াম, Na+, মেটাল। আর নন মেটালে কি আছে, নন মেটালে ক্লোরিন, এইগুলো আছে না, এইগুলো সব হচ্ছে নন মেটাল। ক্লোরিন, Cl-। তো মেটাল আর নন মেটালের মধ্যে যেই বন্ড তৈরি হয় সেটা হচ্ছে আমাদের আয়নিক বন্ড। আর এটা কি কমপ্লিট, আয়নিক বন্ডে কি হবে, কমপ্লিট ইলেকট্রন শেয়ার হবে, ইলেকট্রন ট্রান্সফার হবে। মানে সোডিয়াম থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, মানে সোডিয়ামের আর ওর উপর কোনো জোর জবস্তি নেই, ওটা পুরো পলিডেন খেয়ে নিয়েছে। এবার একটা জিনিস ভালো করে বোঝ, সোডিয়াম থেকে ইলেকট্রন যেই বেরিয়ে গেল, সোডিয়াম প্লাস হয়ে গেল। সিমিলারলি ক্লোরিন থেকে ইলেকট্রন খেয়ে নিল, ক্লোরিন মাইনাস হয়ে গেল। এবার এই ঘটনাগুলো সেপারেট স্টেটে, মানে সোডিয়াম থেকে ইলেকট্রন বার করছে মানে আলাদাভাবে তোকে বার করতে হবে, নাহলে ক্লোরিন থেকেও বেরিয়ে যেতে পারে। তো সোডিয়াম আর ক্লোরিনের মাঝে একটা ডিস্টেন্স থাকে, মানে সোডিয়াম থেকে ইলেকট্রন বেরোচ্ছে মানে আউটার অরবিট থেকে ইলেকট্রন বেরোচ্ছে, এটা ধরে নিই 1 আমস্টন। মানে সোডিয়াম থেকে যখন ইলেকট্রন বেরোচ্ছে কত ডিস্টেন্স, 1 আমস্টন। আর ক্লোরিন থেকে যখন ইলেকট্রন খাচ্ছে সেই 1 আমস্টনই ধরে নেয়। বাট সোডিয়াম আর ক্লোরিনের মাঝে ডিস্টেন্স ধরে নেয় 1 সেন্টিমিটার। তাহলে একটা জিনিস বোঝ, 1 সেন্টিমিটার দূরে যদি রাখি, এই 1 সেন্টিমিটারটা 1 আমস্টনের কি রেসপেক্টিভলি ইনফাইনাইট। তার জন্য আমরা কি বলি, ইনফাইনাইট ডিস্টেন্সে দুটো জিনিসকে আমরা আয়োনাইজ করি। ওটা কি ইনফাইনাইটটা কি রিলেটিভ টার্ম, বোঝা গেল। 1 সেন্টিমিটার ডিস্টেন্স বা 1 মিলিমিটার রাখ, তবু দেখ অনেক বেশি। ওকে, এটা ইনফাইনাইট টাইপ, এই রেসপেক্টিভলি ইনফাইনাইট বলা হয়। এবার সমস্যা হলো যখনই সোডিয়াম প্লাস নিজে পজিটিভ হয়ে গেল, ক্লোরিন প্লাস নিজে মাঝে নেগেটিভ হয়ে গেল, এবার দুজনের মাঝে কী হবে, ডিস্টেন্স ছিল আর, এই আটটা তো কমবে, এখন অ্যাট্রাকশন ফোর্সের জন্য তো কমবে। আর আমরা জানি পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি প্রপোর্শনাল টু চার্জ স্কোয়ার ডিভাইডেড বাই আর, হ্যাঁ কি না। এবার আটটা যদি কমে যায় তাহলে পোটেনশিয়াল এনার্জি কী হয়ে যাবে, পোটেনশিয়াল এনার্জি বেড়ে যাবে, মানে ম্যাগনিটিউড ওয়াইজ বেড়ে যাবে। আর আমরা জানি ইলেকট্রোস্ট্যাটিক্সে পোটেনশিয়াল এনার্জি কি একটা মাইনাস থাকে, তাহলে ম্যাগনিটিউড ওয়াইজ একটা মাইনাস কী হয়ে যাবে, মাইনাসলি টোটাল টার্মটা বেড়ে যাচ্ছে। তো কিউ স্কোয়ার বাই আরটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ কি না, কিউ স্কোয়ার বাই আরটা বেড়ে যাচ্ছে, কিউ স্কোয়ার বাই আর ইনক্রিজেস, কিউ স্কোয়ার বাই আর ইনক্রিজেস, বাট পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজেস। পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হলে কী হবে, বন্ডিং স্ট্রং হবে, ওটাই তো আমরা নিউ থ্রিতে পড়লাম। তো Na প্লাস আর ক্লোরিন মাইনাসের মধ্যে যখন ডিস্টেন্স কমে যাবে তখন কী হবে, এনার্জি রিলিজ করবে, এইভাবে এনার্জি রিলিজ করতে থাকে। আর দুজনা কী হলো, এই সেন্টারে এসে ঘষাঘষি করে বসে পড়লো, এখানে Na প্লাস আর এখানে Cl মাইনাস। এইখানে যখন আসছিল তখন ওকে কী করতে হয়েছে, এনার্জি
রিলিজ করতে হয়েছে। বোঝা গেল? এইভাবে বন্ডিং তৈরি হয়। এই যে এনার্জিটা রিলিজ করছে, সেই এনার্জি রিলিজটাকে বলা হয় ল্যাটিক এনার্জি, যেটা আমরা নেক্সট পেজে পড়বো। ল্যাটিক এনার্জি থেকে কোশ্চেন আসবে, সিলেবাসে আছে ল্যাটিক এনার্জি। ফার্স্ট অফ অল আমরা ডেফিনেশনটা দেখে নিই। অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ one mole of compound produced from gas molecule এই নিয়ে আমরা ডিসকাস করব, কী করে ফাইন করে, কী করে ক্যালকুলেট করে, সেটাও ডিসকাস করব। তার আগে একটা ইনঅর্গানিক একটা এক্সাম্পল নেওয়া যাক। ছোটোবেলার থেকে পড়েছিস ম্যাগনেসিয়াম প্লাস হাফ অফ অক্সিজেন কি তৈরি করে? এমজিও, তাই না? ব্যালেন্স আছে। অক্সিজেন কি গ্যাস ফরম্যাটে থাকে, আর ম্যাগনেসিয়াম কি থাকে? সলিডে থাকে। তো এই ডেফিনেশনে কি বলছে? অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ ফ্রম ওয়ান মোল অফ কম্পাউন্ড প্রডিউস ফ্রম গ্যাস মলিকুল। তার মানে এই ঘটনাটা, রিয়াকশানটা সলিড আর গ্যাসে হয় না। আমাকে কী করতে হয়? ম্যাগনেসিয়াম সলিডটাকে গ্যাসে কনভার্ট করতে হয় আগে। তো ম্যাগনেসিয়ামটাকে আমাকে যদি সলিড থেকে গ্যাসে কনভার্ট করতে হয়, তাহলে আমাদের কি দিতে হয়? একটা এনার্জি দিতে হয়। তার নাম কি? সাবলিমেশন এনার্জি। ওকে, ভালো করে বোঝ। এমজি গ্যাস হয়ে গেল। এবার এমজি গ্যাস থেকে এমজি প্লাস করতে গেলে কি দিতে হবে? একটা ম্যাগনেসিয়াম থেকে একটা ইলেকট্রনটাকে বার করতে গেলে কি দিতে হবে? এনার্জি দিতে হবে না? আউটার অরবিটে একটা ইলেকট্রন আছে, এই যে ইলেকট্রনটা আছে না, এই ইলেকট্রনটাকে তোকে বার করতে গেলে এক্সটার্নালি এনার্জি দিতে হবে। সেই এনার্জিটার নাম কি? আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি। ধরে নে হাইড্রোজেনের ফার্স্ট অরবিটে একটা ইলেকট্রন আছে, ওই ইলেকট্রনটাকে ইনফাইনাইট দূরে নিতে গেলে আমাকে কত এনার্জি দিতে হয়? -13.6 তো ওর নিজের এনার্জি। তাহলে তোকে কি করতে হবে? ওকে ইনফাইনাইটে যেতে গেলে টোটাল সিস্টেম এনার্জি 0 বানাতে হবে। 0 বানাবি কী করে? +13.6 দিয়ে দিবি। এই যে তুই যেটা দিচ্ছিস সেটাকে কি বলে? আয়োনাইজেশন এনার্জি। ওকে, +13.6 দিয়ে দে, তাহলে নেট এনার্জি কত হয়ে গেল? টোটাল 0 হয়ে গেল। নেট এনার্জি 0 কোথায় হয়? ইনফাইনাইটে। তার মানে আগের পেজে আমি যখন দেখাচ্ছিলাম যে এই যে সোডিয়াম থেকে ইলেকট্রনটাকে সেপারেট করে ইনফাইনাইটে সরিয়ে দিতে হবে, তো ওই ইনফাইনাইট মানে এটাই বোঝাচ্ছে। ওকে, ওর অ্যাট্রাকশন থেকে বার করে দিলাম। এবার ম্যাগনেসিয়াম বলছে আমার একটা পজিটিভে কাজ হবে না, আমাকে আর একটা পজিটিভ বানিয়ে দাও। আমি বললাম ঠিক আছে ভাই, আর একটা ইলেকট্রন তোর কাছে বার করতে হবে, তো আমি কী লাগাবো? আয়োনাইজেশন এনার্জি 2। মানে ধরে নে ম্যাগনেসিয়ামের বাইরের আউটার অরবিট ইলেকট্রনে 2টো ইলেকট্রন ছিল, তো 2টো ইলেকট্রনটাকে বার করতে গেলে ডবল আয়োনাইজেশন এনার্জি দিতে হবে। তার মানে এখানে তৈরি হয়ে গেল Mg+2 গ্যাস। আর অক্সিজেনের ব্যাপারটা দেখ, অক্সিজেনে কী থাকে? অক্সিজেনের মধ্যে বন্ড থাকে, তো আমাকে এখানে আগে বন্ড ভাঙতে হবে। আগে তো বন্ড ভাঙতে হবে, তো বন্ড ভাঙার জন্য আমাকে কি এনার্জি দিতে হবে? ডিসোসিয়েশন এনার্জি। মানে বন্ড ব্রেক করার জন্য যে এনার্জিটা দিতে হয়। হ্যাঁ দেখ, অক্সিজেন বন্ড ভাঙতে গেলে আমাকে কী লিখলো? ডি লাগলো। ডি মানে কি? ডিসোসিয়েশন, স্পেলিং ভুল হতেও পারে, ডিসোসিয়েশন এনার্জি। এখানে কি হয়ে গেল? অক্সিজেন আলাদা আলাদা হয়ে গেল। এবার দেখ এখানে 1/2 আছে, তার মানে এখানেও কি হয়ে যাবে? 1/2 করে দেবো। তো অক্সিজেন কি হয়ে গেল? গ্যাস হয়ে গেল। এবার আমাকে এর কি দিতে হবে? একে ইলেকট্রন দিতে হবে। যখন ইলেকট্রন একটা অক্সিজেন খায়, মানে ভেঙে দিলি, ভেঙে দেওয়ার পর আমাকে অক্সিজেনকে ইলেকট্রন দিতে হলো। ভেঙে দেওয়া মানে কি? এর ইলেকট্রন নিয়ে নিল, এর ইলেকট্রন নিয়ে নিল। তো অক্সিজেনের ইলেকট্রন কটা ছিল?
আর আউটার অরবিটে 6টা থাকে। তো আউটার অরবিটে 6টা আছে, আমাকে কি দিতে হবে? আরও 2টো ইলেকট্রন দিতে হবে। এখানে কটা ইলেকট্রন আছে? 6টা। 8টা ইলেকট্রন বানাতে গেলে তো আমাকে -2 দিতে হবে। তাহলে ইলেকট্রন যখন একটা অ্যাটম নেয়, অক্সিজেন ধরে নিয়ে ইলেকট্রন খেলো, এই ইলেকট্রন যখন কোনো অ্যাটম খায়, তখন ও কী করে? ফার্স্ট ইলেকট্রন খাওয়ার সময় এনার্জি রিলিজ করে। লিখে দিলাম, এনার্জি রিলিজ। তো এনার্জি রিলিজ করে কি তৈরি হলো? ও মাইনাসে কনভার্ট হয়ে গেল। এবার ও মাইনাস হয়ে যাওয়ার পর এবার তুই যদি আর একটা ইলেকট্রন দিস, তাহলে অক্সিজেন নিজে নেগেটিভ, ইলেকট্রনও নিজে নেগেটিভ, তাহলে কি এনার্জি রিলিজ করবে? কারণ রিপালশন করছে। তার মানে তোকে কী করতে হবে? অ্যাড করতে হবে। এই যে এনার্জি রিলিজ করছে, এর একটা নাম আছে। পিরিয়ডিক টেবিলটা আমরা পড়াইনি, ওর জন্য ওই নামটা হয়তো নতুন মনে হতে পারে, বাট খুব একটা কিছু না। ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি? ইলেকট্রন লাভার, মানে যে ইলেকট্রনকে ভালোবাসে। অক্সিজেন একটা ইলেকট্রনকে ভালোবাসে, তো এনার্জি রিলিজ করছে, ও মাইনাস হয়ে যাচ্ছে। বাট 2 নম্বর ইলেকট্রন দিতে গেলে বললো না আমি তো নিজে নেগেটিভ হয়ে গেছি, আর একটা ইলেকট্রন নেবো না। তো ফাইনালি ও -2 হয়ে গেল। এখানেও ইলেকট্রন অ্যাফিনিটি বলে, বাট এই ইলেকট্রন অ্যাফিনিটির যে সাইনটা সেটা হয় পজিটিভ, মানে তোকে এনার্জি দিতে হচ্ছে। আর এখানে যে ইলেকট্রন অ্যাফিনিটির সাইনটা হয় সেটা হয় নেগেটিভ, মানে এনার্জি রিলিজ করছে। সিস্টেম যদি এনার্জি রিলিজ করে তাহলে নেগেটিভ হয়। তো আমি এখানে দুবার করব, একবার অক্সিজেন মাইনাস ইলেকট্রন অ্যাফিনিটি মাইনাস, আর একবার প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি। তো ফাইনালি আমি কি পেয়ে গেলাম? ফাইনালি আমি O2 মাইনাস গ্যাস পেয়ে গেলাম। এবার Mg+2 O2 মাইনাস, Mg+2 আর O2 মাইনাস, এরা আছে কি আপাতত ইনফাইনাইট ডিস্টেন্সে আছে। এরা কি হয়ে যাবে? কাছাকাছি চলে আসবে। ভালো করে বোঝ, কাছাকাছি চলে এলো। এবার যেই কাছাকাছি আসবে সেই কি করতে হবে? ওকে এনার্জি রিলিজ করতে হবে। এই যে এনার্জিটা রিলিজ করছে সেটা কি? ল্যাটিক এনার্জি। আর এটা কি তৈরি হয়ে গেল? MgO। কাছাকাছি চলে এসছে, Mg+2 O-2। এইভাবে একটা কম্পাউন্ড তৈরি হয়। আমরা ডাইরেক্ট কী করে এই ইকুয়েশন লিখে এখানে একটা ΔH লিখে দিই। এটা কি? ফরমেশন অফ এনার্জি। মানে এত কিছু হওয়ার পর পজিটিভ আসতে পারে। ভালো করে বল, এখানে সবকটা যোগ করলি, কোনো জিনিস মাইনাস আছে, কে মাইনাস আছে? ইলেকট্রন অ্যাফিনিটি। ল্যাটিক এনার্জি কি আছে? মাইনাস আছে। আর বাকি প্রায় সবাই মোটামুটি পজিটিভ আছে। তো এই সমস্ত জিনিসকে আমি যদি যোগ করি, যদি পজিটিভ ভ্যালু আসে, তার মানে কি? তার মানে এনার্জি রিলিজ হয়নি, বেশি দিতে হয়েছে। ওকে, সেই জিনিসটা একটু বোঝাচ্ছি। তো ডেল্টা এইচ অফ ফরমেশন, এই যে ফরমেশন আমরা বলি ফরমেট হচ্ছে, তো ফরমেশনে অনেক কিছু ঢুকে থাকে। আর ΔH অফ ফরমেশন যদি ধরে নে পজিটিভ এলো, তার মানে Mg প্লাস অক্সিজেন, এটা গ্যাস ছিল, এটা সলিড ছিল, এটা Mg হয়ে গেল। তো এটা পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে। তো যদি এনার্জি রিলিজ করে, আমি লিখে দিলাম কি এনার্জি রিলিজ যদি করে, এটাকে আমরা কি বলবো? এক্সোথার্মিক প্রসেস। এনার্জি রিলিজ করলে এক্সোথার্মিক। আর ওই সমস্ত জিনিস যদি যোগ করে দেখা যায় প্লাস হয়েছে, এক্সোথার্মিকে কি হবে? মাইনাস হবে। ওকে, যেইগুলো রিলিজ করছিল সেগুলোকে আমি তো মাইনাস দিয়েছি। আর যেইগুলো যদি ফাইনাল অ্যাডিশন যদি প্লাস হয়ে যায়, পজিটিভ হয়ে যায়, তার মানে কি বলবো? এন্ডোথার্মিক। এন্ডোথার্মিকে কি হয়? সিম্পল বোঝ, এন্ডোথার্মিকে কি হবে? হিট অ্যাড করতে হবে। আর এক্সোথার্মিকে হিট রিলিজ হবে। বাস, ল্যাটিক এনার্জি শেষ। এবার ল্যাটিক এনার্জি কতগুলো জিনিসের উপর ডিপেন্ড করে, এগুলো ডিসকাস করছি। তো ল্যাটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু Q প্লাস Q মাইনাস। ল্যাটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু 1/R। এই আরটা কি হয়? সাইজ অফ অ্যাটম। কোশ্চেন, NaF, NaCl, NaBr। কোশ্চেন কি দিয়েছে? কম্পেয়ার দ্য ল্যাটিক এনার্জি। সবসময় কী হয়, এখানে চার্জ ডমিনেট করে। কারণ কোথাও যদি Q প্লাস থাকে আর একটা যদি Q2 প্লাস থাকে,
তাহলে মানে কি 1 কুলম থেকে 2 কুলম হয়ে যাচ্ছে। বাট যদি সাইজের যদি কথা বলি, সাইজটা কিন্তু পিকোমিটারে থাকে, খুব একটা সেপারেশন হয় না। তো আগে আমরা কি দেখব, ফার্স্ট অফ অল চার্জ, এটা হচ্ছে 1 নম্বর। ফার্স্ট চেক চার্জ, দেন সাইজ, তারপরে সাইজ চেক করব। তো এখানে যদি আমি প্রত্যেকটা মলিকুলকে দেখি, Na প্লাস F মাইনাস, তো Na প্লাস সবার কমন, ওকে। তো আমাকে কি ভাবতে হবে, ফ্লোরিন মাইনাস Na প্লাস সবার কমন, তো ফ্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস। এবার দেখছি যে সবার নেগেটিভ সেম, চার্জ সেম। যদি চার্জ সেম থাকে তাহলে আমরা কি দেখব, সাইজ দেখব। কি দেখব, সাইজ। তো পিরিয়ডিক টেবিলে লেফট টু রাইট কি হয়, লেফট টু রাইট কি হবে, সাইজ ডিক্রিজেস। আর উপর থেকে নিচে কি হবে, সাইজ ইনক্রিজেস। তো এর মধ্যে কোনটার সাইজ বড়, ফির কাল বাহারাই আন্টি, নিচে কে বল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তার মানে নিচে কে, ব্রোমিন। তো ব্রোমিনের সাইজ বেশি, তো সাইজের অর্ডার যদি দেখি তাহলে কে বড়, ব্রোমিন মাইনাস, তারপর ক্লোরিন মাইনাস, তারপর ফ্লোরিন মাইনাস। আর সাইজের সঙ্গে ল্যাটিক এনার্জি কি, ইনভার্সলি প্রপোর্শনাল। তো ল্যাটিক এনার্জি কি হবে, উল্টে যাবে। তো NaF ল্যাটিক এনার্জি বেশি হবে NaCl থেকে, আর NaBr। এক্সামে কোশ্চেন আসবে, বুঝলি কিছু? একটা কোশ্চেন দেই, তাহলেই বোঝা যাবে কতটা বুঝলি। হ্যাঁ, পিরিয়ডিক টেবিল ইম্পর্টেন্ট আছে। আমি একটা ভিডিও বানিয়ে দেবো, ইউটিউবে দেখে নিবি। তাহলে পিরিয়ডিক টেবিল তো অনেক আগে পড়েছিস না, সব ভুলে গেছিস। পিরিয়ডিক টেবিল ছাড়া কিন্তু কেমিস্ট্রি অন্ধ, পুরো অন্ধ, কেমিস্ট্রি কিচ্ছু বুঝবি না। কম্পেয়ার ল্যাটিক এনার্জি। অনলাইনে যারা আছিস সবাই অ্যান্সার দিবি, ল্যাটিক এনার্জি কম্পেয়ার কর। এই ক্রস মাল্টিপ্লিকেশন রুল জানিস? ম্যাগনেসিয়ামে যদি কত হয়, +2 হয়, ওর ভ্যালেন্সি ফ্লোরিনে কত হয়, -1 হয়। তাহলে এটা কীরকম মাল্টিপ্লিকেশন হয়, ক্রস, তাই তো? তার জন্য তো কী তৈরি হয়, Mgf2, বোঝা গেল? তাহলে Mgf2 মানে কি, Mgf2 মানে কি, হ্যাঁ, Mg+2 F-, বোঝা গেল? তো এইভাবে সব কটাকে ভাঙ, তারপরে আমাকে বল ল্যাটিক এনার্জির অর্ডার। ক্লাস এখন শেষ হতে আসবে, এখন সৈনী জয়েন করেছিস, দেখতে হবে তো, টাইম টেবিল লিখে নিবি। 6টা থেকে ক্লাস তো শনিবার থাকে, বলে দিয়েছে আগের উইকে। পুরো ক্লাস জয়েন করিস না, এখন তো কিছুই বুঝতে পারবি না। আর 20 মিনিট 30 মিনিট হয়তো ক্লাস চলবে। কম্পেয়ার ল্যাটিক এনার্জি কারো এসছে, দেখা যাক। প্রিয়াঙ্কা, ল্যাটিক এনার্জি কি প্রপোর্শনাল টু চার্জ, বুঝতে পারছিস কিছু? ল্যাটিক এনার্জি প্রপোর্শনাল টু চার্জ। এখানে ফ্লোরিন মাইনাস সবার সেম আছে, তার মানে Q+। প্রিয়াঙ্কা অ্যান্সার বল, কিছু করেছিস? Na+, পরেরটা কি হবে, Mg+2, তারপরেরটা কি হবে, +3। তো চার্জই তো বেড়ে গেছে, তো চার্জ যার বেশি হবে তার ল্যাটিক এনার্জি বেশি, খেলা খতম। কার চার্জ বেশি, L+3, তো LF3 ল্যাটিক এনার্জি বেশি, তারপর Mgf2, তারপর NaF। ক্লিয়ার? কম্পেয়ার ল্যাটিক এনার্জি, Na2O, MgO, L2O3। সবকটাকে আগে কাজ হচ্ছে ভাঙা। তুই যদি এটাকে না ভাঙতে পারিস তাহলে কোশ্চেন করতে পারবি না। যেখানে মাল্টিপ্লিকেশন যেরকম এখানে 2 লেখা আছে, তার মানে এটা কার, অপোজিটের,
ওকে, তো সেইভাবে কর। লাস্ট পেজে দেখ ক্রস রুল শিখিয়েছি, সৈনিক দেখে নে, লাস্ট পেজে ক্রস রুল শিখেছি। তো MgF2 মানে কি, এফ এর নিচে -1 এমজির নিচে +2, মানে ক্রস রুল তৈরি হয়। ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি +2 আর ফ্লোরিনের -1, এটাকে বলে অক্সিডেশন নাম্বার। তো এরকম এরকম ক্রস মাল্টিপ্লিকেশন হয়। তো এই পেজে আছে Na2O, সেই বুঝে কর। এখান থেকে কি পাচ্ছি, সোডিয়াম +1 অক্সিজেন -2, এই ক্রস ক্রস। এখানে কি হচ্ছে Mg +2 অক্সিজেন -2, হ্যাঁ হতেই পারে। Mg2O2, এটাকে যদি কমন নিস কী হবে, 2MgO। ওকে, দুটো সেম এসে গেছে। তুই কি +1 লিখেছিস? ম্যাগনেসিয়ামের +2 হয়। অক্সিজেনের তো -2 সবাই জানে, তাই না? তো অক্সিজেন প্রত্যেকটা দেখ কমন। তো এখানে কী হবে, অ্যালুমিনিয়াম +3 অক্সিজেন -2। তো আমি যদি একটাকে দেখি, অক্সিজেন সবার জন্য -2 আছে, তাই না? তাহলে আমাকে কাকে চেক করতে হবে, ক্যাটায়নকে। সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম +2, অ্যালুমিনিয়াম +3। তাহলে অ্যান্সার কী হবে, চার্জ ডমিনেট প্রথমে করবে। চার্জ যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা সাইজ দেখব। তার মানে Al2O3 ল্যাটিক এনার্জি বেশি, তারপর MgO প্লাস Na2O। ল্যাটিক এনার্জি মানে কে বেশি এনার্জি রিলিজ করেছে। Al2O3 যখন ফর্ম হবে তখন এনার্জি বেশি রিলিজ হবে, MgO যখন ফর্ম হবে তখন তার থেকে কম, আর Na2 ওতে আরও বেশি কম। ফ্যাজেন্স রুল ব্যাপারটা কি বলতো, ফ্যাজেন্স রুলস ধরে নে কিছু কিছু কম্পাউন্ড আছে যেগুলো কোভ্যালেন্ট, বাট ওটাকে কোভ্যালেন্ট বলা হয় না। কেন? একটা এক্সাম্পল নে, HCl এর যে বন্ডিংটা ছিল সেটা কি কোভ্যালেন্ট বন্ড, বাট ক্লোরিনের কি আছে, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি কম। তো ক্লোরিন কি করবে, এই যে বন্ডটা তৈরি হচ্ছে, মানে অ্যাকচুয়ালি ইলেকট্রন কি একটা ক্লাউড টাইপের, তো ও কী করে দেবে, ক্লোরিনটাকে এটাকে টেনে নিয়ে নেবে। তাহলে এই যে টেনে নিচ্ছে ক্লোরিনের বেশি থাকার জন্য, তাহলে এখানে আমরা যে বন্ডটা তৈরি হবে সেই বন্ডগুলো অ্যাকচুয়ালি আয়নিক কোভ্যালেন্ট তৈরি হয়। ওকে, মানে ক্লোরিন বেশিক্ষণ টাইম ধরে ইলেকট্রনকে টেনে ধরে রাখবে, বেশিক্ষণ টাইম, হাইড্রোজেনের একটু পজিটিভ হয়ে যাবে, এটাকে বলে আয়নিক কোভ্যালেন্ট। তো যদি আয়নিক কোভ্যালেন্ট হয়, এবার কোভ্যালেন্ট বন্ড যত আয়নিক কোভ্যালেন্ট হবে তত আমরা আয়নিকের কথা বলবো, আর ততটা অ্যাসিডও হবে। তো আয়নিক একটা কম্পাউন্ড যত আয়নিক হবে ততটা কি হয়, ওটা বেশি অ্যাসিড হয়। HCl মার্কেটে কী হিসেবে পরিচিত, অ্যাসিড। ওকে, তো এর পিছনে রিজন কি, চার্জ আলাদা আলাদা আছে। চার্জ যদি আলাদা আলাদা হয় যখন তখন H+ বেরিয়ে যেতে পারে, H+ বেরোলেই অ্যাসিড, বোঝা গেল? তো আয়নিক প্রপোর্শনাল টু অ্যাসিড, আয়নিক প্রপার্টি বাড়লে অ্যাসিড প্রপার্টি বাড়বে, আর কোভ্যালেন্ট প্রপার্টি বাড়লে অ্যাসিড প্রপার্টি কমবে। ওকে, তার মানে আয়নিক প্রপার্টি আর কোভ্যালেন্টের মধ্যে কীরকম সম্পর্ক, ইনভার্সলি, মানে আয়নিক প্রপার্টি বাড়লে কোভ্যালেন্ট প্রপার্টি কমবে। তো আয়নিক প্রপার্টি যদি ইনক্রিজ করে তাহলে কী হবে, কোভ্যালেন্ট প্রপার্টি ডিক্রিজ করে। সিম্পল ব্যাপার, হাইড্রোজেন নিয়ে নে, H2 তো দুজনের ইলেকট্রন কনফিগারেশন সেম, তাহলে এই যে বন্ডটা তৈরি হবে সেই বন্ডটা কী হবে, ইকুইভ্যালেন্ট, মানে কেউ কার ইলেকট্রন নিচ্ছে না, কারো মাথায় প্লাস মাইনাস নেই। তো এটাকে কি বলবো আমরা, এটাকে আমরা পিওর কোভ্যালেন্ট বলবো অথবা কোভ্যালেন্ট বন্ড বলবো। তো কোভ্যালেন্ট bond is directly proportional to polarizing যে লিখে হতো polarizing power means ক্লাউডনেসের যে শেপ, ধরে নে এটা একটা কোনো একটা অ্যাটম নাম দেয় যার অলমোস্ট সেম সাইজ, KCl। ধরে নে কে আছে, এটা আছে Cl, তো KCl কোনো বন্ড হলো। এবার এদের যখন ক্লাউডিং হবে, এই যে দুটো জিনিস কে আর ক্লোরিন, এই যে মাঝের পার্টটা যেখানে বন্ড তৈরি হয়েছে, সেই বন্ড এই ক্লাউডনেসটা যত বেশি হবে, মানে দুজনের শেয়ারিং ইলেকট্রন যত ভালো হবে তত কি বলবো, পোলারাইজিং পাওয়ার ইনক্রিজেস। ওকে, মানে এখানে ধরে নিন একটা ক্লাউডনেস আছে কোনো একটা অ্যাটমের, আর এখানে একটা অ্যাটমের ক্লাউডনেস আছে, এখানে আর একটা অ্যাটমের ক্লাউডনেস আছে। কোনো সময় এরকম হতে পারে একটা ছোট্ট অ্যাটম পাশে আছে,
এটা তো হয়েছে না এখানে, হাইড্রোজেন ক্লোরিন। ক্লোরিন কি খুব বড় অ্যাটম? ক্লোরিন কি খুব বড় অ্যাটম, আর হাইড্রোজেন কি খুব ছোট অ্যাটম। তার মানে ক্লাউডনেস খুব একটা ভালো হবে না। তার মানে পোলারাইজিং পাওয়ার কি লেস, পোলারাইজিং পাওয়ার। তো লেস পোলারাইজিং পাওয়ার হলে কি হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার কমে যাবে। কোভ্যালেন্ট ক্যারেক্টার কমে গেলে কি হবে? আয়নিক ক্যারেক্টার বেড়ে যাবে। বোঝা গেল? আয়নিক ক্যারেক্টার প্রপোর্শনাল টু, ইনভার্সলি প্রপোর্শনাল টু পোলারাইজিং পাওয়ার। এগুলো নোট কর কাজে দেবে। এই যেই প্রপোর্শনাল জিনিসগুলো লিখলাম এই পেজে, সেগুলো নোট কর, কোশ্চেন করতে এখনই কাজে লাগবে। ক্যাটায়ন ভার্সেস পোলারাইজিং পাওয়ার। মানে এদের মধ্যে রিলেশন কি? কয়েকটা ডায়াগ্রাম দেখানো যাক। ধরেন একটা পজিটিভ আছে, পজিটিভ মানে যার কাছে ইলেকট্রন নেই, ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তো ইলেকট্রন ডেফিসিয়েন্ট পজিটিভ অ্যাটমের কি বেশি থাকে? ইলেকট্রন ডেফিসিয়েন্ট পজিটিভ আছে তো তার কি আছে? নিউক্লিয়াসে প্রোটন তো আছে। তো এবার এই পজিটিভ চার্জ থাকার জন্য, ইলেকট্রন যদি না থাকার জন্য এ কী হচ্ছে? এর সাইজটা কী হয়ে যাচ্ছে? ছোটো হয়ে যাচ্ছে। এর সাইজটা কী হয়ে গেল? আরও ছোটো হয়ে গেল। এবার এটাকে কি বলে? পজিটিভ জেড, জেড প্লাস লিখি। জেড প্লাস মানে কি? নাম্বার অফ প্রোটন চার্জ। প্রোটন চার্জের কাজ কি? অ্যাট্রাকশন করা। এর পাশে আর একটা ছোটো অ্যাটম আছে, এটা ছোট হয়েছে, এর পিছনে কারণ কি? এর জেড প্লাসটা খুব হাইফাই। এর কথাগুলো কেন বলছি? এই অরবিট ইলেকট্রন আছে, তো এখানে অরবিট ইলেকট্রন আছে। তো এর যদি জেড খুব হাইফাই থাকে, খুব বেশি থাকে, ও কী করবে? আউটারের কাছ থেকে টেনে নিয়ে আসবে। মানে ধরে নিয়ে সাদা অরবিটটা এখানে হওয়া উচিত ছিল, বাট ও টেনে কি করে দিল? ছোট করে দিল। তার মানে যার সাইজ ছোট, লিখে দিলাম যার সাইজ, যার মানে ক্যাটায়নের স্মল, ওর কি হবে? ওর জেড প্লাস বেশি হবে। বেশি মানে অ্যাট্রাকশন ফোর্স বেশি হবে। অ্যাট্রাকশন ফোর্স বেশি। অ্যাট্রাকশন ফোর্স যদি বেশি হয় তাহলে পোলারাইজিং পাওয়ার কি হবে? কমবে না বাড়বে? ধরে নে এটা, ধরে নে Na প্লাস, তো Na প্লাসের অ্যাট্রাকশন ফোর্স বেশি, তো সাইডের ক্লোরিন মাইনাসের সঙ্গে ইলেকট্রন ক্লাউডনেস কমবে না বাড়বে? কমবে। ক্লোরিন থেকে ইলেকট্রনকে টেনে আনবে না, তার মানে ক্লাউডনেস কি হবে? বাড়বে, ভালো হবে। তার মানে যার সাইজ স্মল, ওকে, যে তার কি হবে? জেড এফেক্টিভ বেশি, মানে অ্যাট্রাকশন ফোর্স বেশি। তার মানে পোলারাইজিং পাওয়ার কমবে না বাড়বে? ইনক্রিজেস। তার মানে আমি কি লিখতে চাইছি? আমি লিখতে চাইছি পোলারাইজিং পাওয়ার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্যাটায়ন সাইজ। বুঝা গেল? এটা নোট কর, পোলারাইজিং পাওয়ার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু জেড প্লাস। জেড প্লাস মানে কি? ক্যাটায়নের সাইজ বলতে চাইছি। এটা হচ্ছে জেড এফেক্টিভ। জেড এফেক্টিভ ক্যাটায়নের সাইজটাকে কিউ প্লাস দিয়ে দে। মানে সাইজটাকে আমরা কী দিয়ে ডিনোট করি? এটাকে এরকম কি, এটা দে আর প্লাস দিয়ে দে, বুঝলি? আর মানে কি? আর মানে কি? সাইজ অফ ক্যাটায়ন। বুঝে গেছে? এবার আমি কোশ্চেন করব, দুটো কোশ্চেন করব। LiCl, NaCl, KCl, RbCl। কোশ্চেনে কি হচ্ছে? অর্ডার অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার। কোভ্যালেন্ট ক্যারেক্টার পেতে গেলে আগে তোকে পোলারাইজিং পাওয়ারের অর্ডার বার করতে হবে।
সবার কি কমন? সিএল কমন, তাহলে বা সবার কি আলাদা? ক্যাটায়নের চার্জ আলাদা। তো পোলারাইজিং পাওয়ার ইকুয়াল টু কি পড়ালাম? সাইজ। পোলারাইজিং পাওয়ার ইনভার্সলি প্রপোর্শনাল টু, বার কর, हिलिना का रफ से पारार, हिलिना का रफ से फरार। तो डाउन द ग्रुप की है, डाउन द ग्रुप एन एर भैलू बेड़े जाए तो एन एर भैलू 2 3 4 তাহলে সাইজ বড় বড় হয়ে যাবে। তার মানে সাইজ কার ডাউন দ্য গ্রুপ কি হচ্ছে? সাইজ ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ। এবার অ্যান্সার দে, না মাথা ফাটিয়ে দেবো। বেশি হবে, ছোট হবে, আবার নিচের দিকে গেলে সাইজ বাড়বে। ছেড়ে দে, পড়াশোনা ছেড়ে দে। এ মানে কি সাইজ ইনক্রিজেস, এখানে কি হয়? n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2, তাই n বাড়লে কি হয়? সাইজ বাড়ে না কমে? কারো অ্যান্সার এসছে তোদের? পোলারাইজিং পাওয়ারের অর্ডার কি হবে? পোলারাইজিং পাওয়ারের অর্ডার এলআই প্লাস এনএ প্লাস, মানে এলআইসিএল লেখা উচিত, কারণ পোলারাইজিং পাওয়ার বলছি। NaCl দেন KCl। ওকে, তো পোলারাইজিং পাওয়ার আর কোভ্যালেন্ট ক্যারেক্টারের মধ্যে রিলেশন কি ছিল? প্রপোর্শনাল, তাহলে এটাই অ্যান্সার। কোভ্যালেন্ট ক্যারেক্টার অলসো LiCl NaCl KCl RbCl। বুঝা গেল? লাস্ট একটা কোশ্চেন দিচ্ছি, মানে এর উপর, ক্যাটায়ন চার্জ। তো বল পোলারাইজিং পাওয়ার কি হবে? প্রপোর্শনাল টু, প্রপোর্শনাল হবে না ইনভার্সলি প্রপোর্শনাল? চার্জের সঙ্গে যার চার্জ বেশি থাকবে সে বেশি অ্যাট্রাক্ট করবে, তার মানে প্রপোর্শনাল। ওকে, এটা ব্লক করে, এটা হচ্ছে 2 নম্বর পোলারাইজিং পাওয়ারের সঙ্গে। আগেরটা কি ছিল? 1 নম্বর, পোলারাইজিং পাওয়ার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইজ অফ ক্যাটায়ন, আর এটা হচ্ছে 2 নম্বর। তো 2 নম্বরের রেসপেক্টিভলি কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন বলছে কি LiCl MgCl2 AlCl3 আয়নিক ক্যারেক্টার কম্পেয়ার করতে বলছে। কম্পেয়ার আয়নিক ক্যারেক্টার। ঠিক আছে, তুই পোলারাইজিং পাওয়ার বল। অ্যালুমিনিয়াম আগে হবে না? এটা ঠিকই বলেছিস, আয়নিক ক্যারেক্টারই বলছিস তো? ঠিক আছে, ঠিক আছে, কারেক্ট। Li প্লাস Mg প্লাস 2 অ্যালুমিনিয়াম প্লাস 3। তো এটা হচ্ছে পোলারাইজিং পাওয়ারের অর্ডার এরকম হচ্ছে। এটা কি পোলারাইজিং পাওয়ার? তার মানে এটাই হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার। ওকে, তো আমরা জানি কি আয়নিক ক্যারেক্টার ইনভার্সলি প্রপোর্শনাল টু পোলারাইজিং পাওয়ার, তাই না? তার জন্য এটা কি হয়ে যাবে? ঘুরে যাবে। পোলারাইজিং পাওয়ার ভার্সেস অ্যানোয়ন। ফার্স্ট অফ অল বেসিক বুঝে নে। ধরেন একটা অ্যানোয়ন আছে, খুব বড় একটা অ্যানোয়ন আছে, খুব ছোট একটা অ্যানোয়ন আছে। অ্যানোয়ন মানে কি? বাইরে অনেক ইলেকট্রন, আর বাইরে অনেক ইলেকট্রন, আর এর চারপাশে
চারপাশে কে আছে, এর পাশাপাশি কে আছে, একটা ঘুচু আছে, ঘুচু হচ্ছে পজিটিভ, তো নেগেটিভের সাইডে পজিটিভ ঘুরছে, আর এখানেও নেগেটিভের সাইডে পজিটিভ ঘুরছে। তো এর নেগেটিভের সাইজ যদি খুব ছোট হয়, তার মানে এই নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে সাইজ ছোট, মানে কি জেড এফেক্টিভ বেশি, জেড এফেক্টিভ বেশি, সাইজ স্মল, মানে জেড এফেক্টিভ মানে বুঝতে পারছিস তো, অ্যাট্রাকশন ফোর্স ইজ ইনভার্সেবল টু সাইজ। তো সাইজ কমে গেলে জেড এফেক্টিভ বেড়ে যাবে, তার মানে সাইজ ছোটো হচ্ছে মানে কি জেড এফেক্টিভ বেড়ে যাচ্ছে, বেড়ে গেলে এই মাইনাসকে দিতে দেবে, মাইনাসকে অ্যাট্রাক্ট করে রাখবে, তার জন্য এই যে মাইনাস প্লাসের সঙ্গে যে একটা রিলেশন বন্ডিং পোলারাইজিং পাওয়ার, সেটা কি হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। তো পোলারাইজিং পাওয়ার ডিক্রিজ হয়ে যাচ্ছে সাইজ ছোটো হয়ে গেলে, আর এখানে কি সাইজ বড়, তার মানে জেড এফেক্টিভ কী হয়ে যাবে, কমবে, কমলে এই মাইনাসকে ইজিলি দিতে পারবে, তারপরে পোলারাইজিং পাওয়ার ভালো হবে, গুড পোলারাইজিং পাওয়ার। তো ভালো পোলারাইজিং পাওয়ার হলে কী হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার ভালো হবে। তো পোলারাইজিং পাওয়ার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাইজ অফ অ্যানায়ন, আগেরটার উল্টোটা, বোঝা গেল? এটা হচ্ছে নাম্বার 3। আর ওটা তো সেম হবে, মানে পোলারাইজিং পাওয়ার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু চার্জ, যার বেশি চার্জ হবে পোলারাইজিং পাওয়ার ভালো হবে। ওকে, তো যত বেশি নেগেটিভ তত ভালো পোলারাইজিং পাওয়ার। তো আমরা এই মধ্যে 4খানা জিনিস পড়েছি, 4টে জিনিস একটা পেজে আমরা নোট ডাউন করে নেব। সেই জিনিসগুলো হচ্ছে একদম বেসিক, পোলারাইজিং পাওয়ার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু চার্জ অফ পজিটিভ, চার্জ অফ নেগেটিভ, দুটোর কেসেই প্রপোর্শনাল। আর একটা কী বললাম, পোলারাইজিং পাওয়ার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু জেড প্লাস। আর একটা কী বললাম, পোলারাইজিং পাওয়ার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু জেড মাইনাস। মনে থাকে যেন, 1 2 3 4টে। বলছে কম্পেয়ার কোভ্যালেন্ট ক্যারেক্টার। কারো অ্যান্সার এসছে? কেউ কি বলতে রাজি আছিস? দেখ সবার কি আছে, পজিটিভ চার্জ সেম এজি প্লাস, তো ফ্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস, আয়োডিন মাইনাস, নেগেটিভ চার্জও সেম। তাহলে আমাকে কি করতে হবে, সাইজের সঙ্গে কম্পেয়ার করতে হবে। তো সাইজের যদি কথা বলি, তো সাইজ কে বড়, আয়োডিন মাইনাসের সবচেয়ে সাইজ বড়, ওর পর ব্রোমিন মাইনাস, ওর পর ক্লোরিন মাইনাস, দেন ফ্লোরিন মাইনাস। আচ্ছা, সাইজ পেয়ে গেলাম। তো পোলারাইজিং পাওয়ার ইজ প্রপোর্শনাল টু সাইজ অফ নেগেটিভ, তার মানে পোলারাইজিং পাওয়ার কার বেশি, এজিআই এর, এজিবিআর, এজিসিএল, এজিএফ। তো পোলারাইজিং পাওয়ার যদি বেশি হয় তাহলে কী হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টারও বেশি হবে। তাহলে এটাই হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডার, এর উল্টো হয়ে যাবে আয়নিক ক্যারেক্টারের অর্ডার। চলো আজকে টাটা।